আজ আমরা ক্লাস 6 এর ভূগোল বই থেকে বরফে ঢাকা মহাদেশ সম্পর্কে যে প্রশ্ন তা আলোচনা করব, প্রশ্ন উত্তর আলোচনা করব। আগে তোমরা এগুলো পড়ে এসছো, তো আজকে শুধুমাত্র আমি প্রশ্ন আলোচনা করছি। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই বড় প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? আবার বলছি, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? এক্ষেত্রে বলা যায়, দক্ষিণ মেরুবিন্দু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে প্রায় গোলাকার এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু মহাসাগর ঘিরে রেখেছে। আয়তনে পৃথিবীর পঞ্চম এই মহাদেশ ইউরোপ ও ওশিয়ানিয়ার থেকেও বড়। 1,40,00,000 বর্গ কিমি হচ্ছে এর আয়তন। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম দুর্গম মহাদেশ আন্টার্কটিকা। সারা বছরই 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙের দেখানো থাকে। তাই আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। দ্বিতীয় প্রশ্নটি হলো, আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। আবার বলছি, আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। সেক্ষেত্রে বলা যায়, পুরো মহাদেশটাই একটা বিশাল উঁচু মালভূমি, যার উচ্চতা 2000 থেকে 5000 মিটার। মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ, কিন্তু পূর্ব দিকের যে অংশ সেটা কিন্তু প্রশস্ত। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটাকে ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে। এদের মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। মাউন্ট এরেবাস উত্তপ্ত বাষ্প আর লাভা পেরিয়েই প্রথমে 3500 কিমি দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বত শ্রেণী রয়েছে। এরপর বরফহীন উপত্যকা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। আবার বলছি, আন্টার্কটিকা মহাদেশের জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। সেক্ষেত্রে বলা যায় যে চির তুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে সেখানে মস, লাইকেন, শ্যাওলা ইত্যাদি জন্মায়। আর আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। ভয়ঙ্কর ঠান্ডাতে এরাই অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শীল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিল এই ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। এক্ষেত্রে বলে রাখছি, যদি আসে যে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা সম্পর্কে যা জানো লেখো, সেক্ষেত্রে এখানে তোমাদের বইতে দেওয়াই আছে, পেঙ্গুইন পাখি হচ্ছে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা। আর পেঙ্গুইন পাখিরা উড়তে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির
পেঙ্গুইন আছে এই আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সবথেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন হয় প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি হলো, আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণ সংক্ষেপে লেখো। আবার বলছি, আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণ সংক্ষেপে লেখো। এক্ষেত্রে বলা যায় যে দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীরই ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদির কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ যে প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ নির্মল আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে আন্টার্কটিকার আয়তন। ফলে ক্রিল, শীল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। আচ্ছা, এই তো গেল বড় প্রশ্ন। এরপরে চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে দেখো বলা হচ্ছে যে আন্টার্কটিকায়, প্রথম প্রশ্নটা হচ্ছে আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? আবার বলছি, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? সেক্ষেত্রে বলা যায় আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না, তার কারণ হচ্ছে এর বরফাবৃত ভূমি। আন্টার্কটিকার প্রায় 2 থেকে 3 মিটার পুরু যে বরফের স্তর দিয়ে ঢাকা থাকে, এর ফলে কি হয় না, বড় গাছপালা কিংবা উদ্ভিদ কোনোভাবেই জন্মাতে পারে না। আর এই মহাদেশে যেহেতু মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় বছরে 6 মাস দিন আর 6 মাস রাত্রি থাকে এখানে। ফলে সূর্যালোক সেইভাবে পায় না এই জায়গাটা। তাই সূর্যের আলোর অভাবে এই বড় গাছপালা জন্মায় না। আর এখানে তো প্রচণ্ড শীত, হ্যাঁ, শীতল উষ্ণতা। তাই এই শীত ও গ্রীষ্মের উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে থাকে। শীতকালে থাকে -40°C থেকে -70°C পর্যন্ত, আর গ্রীষ্মকালে -20°C পর্যন্ত নেমে আসে। অর্থাৎ এই অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় উদ্ভিদ জন্মাতে পারে না। সেক্ষেত্রে কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ যেমন মস, লাইকেন প্রভৃতি জন্মাতে দেখা যায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মেরু জ্যোতি কী? আবার বলছি, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মেরু জ্যোতি কী? সেক্ষেত্রে বলা যায় যে আন্টার্কটিকা মহাদেশের মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য প্রায় দেখাই যায় না। এই সময়ে মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনুর রঙের মতো আলোর ছটা দেখা যায়। একেই মেরুজ্যোতি বলা হয়। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্টার্কটিকার খনিজ সম্পদ সম্পর্কে সংক্ষেপে লেখো। আবার বলছি, আন্টার্কটিকার খনিজ সম্পদ সম্পর্কে সংক্ষেপে লেখো। এক্ষেত্রে কিন্তু বলা যায় যে আন্টার্কটিকায় ভূবিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন মূল্যবান
খনিজ সম্পদের সন্ধান পেয়েছেন? এগুলি হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, নিকেল ইত্যাদি এইখানে পাওয়া গিয়েছে। আচ্ছা, এইবার পরের প্রশ্নটি হলো 4 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে সেক্ষেত্রে তোমাদের বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাবে যে সেখানে বলা আছে যে 9ই জানুয়ারি 1982 সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। আর 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রীর দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। আচ্ছা, এইবার চলে আসছি পঞ্চম প্রশ্ন। আন্টার্কটিকা মহাদেশকে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন? আন্টার্কটিকা মহাদেশকে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন? কারণ আন্টার্কটিকাকে পৃথিবীর সমস্ত দেশের আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় এই কারণে যে এই মহাদেশে আমেরিকা, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। তাহলে এই প্রশ্নগুলো আরেকবার পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মেরুজ্যোতি কী? তৃতীয় প্রশ্নটি হলো, আন্টার্কটিকার খনিজ সম্পদ সম্পর্কে সংক্ষেপে লেখো। চতুর্থ প্রশ্নটি হলো, আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে সংক্ষেপে লেখো। পঞ্চম প্রশ্নটি হচ্ছে, আন্টার্কটিকা মহাদেশকে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় কেন? তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম হতে পারে সেই সম্পর্কে তোমরা ধারণা পেলে। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো ভালো করে, এই প্রশ্নগুলো হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে শূন্যস্থান পূরণও আছে, আবার একদমই ছোট প্রশ্ন। তো এইগুলো আমি যখন তোমাদের পড়ালাম বা আগে যখন তোমরা এটা পড়েছো তখন কিন্তু তোমরা এর উত্তরটা জেনেছো। আর এই চ্যাপ্টারটা যেহেতু খুবই ছোট একটি চ্যাপ্টার, সুতরাং এইটা তোমরা যখন পড়েছো তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এক্ষেত্রে সমস্ত বিষয়গুলি আমি আলোচনা করে দিয়েছিলাম। আবার এখন এই প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে কিন্তু আগেই কিন্তু লক্ষ্য করবে তোমরা ভালো করে যে সেখানেও কিন্তু এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার উত্তর কিন্তু সেখানে আছে। আবার তোমাদের বইটাও তোমাকে খুব সাহায্য করবে, কারণ বইয়ের মধ্যেই সব কিছু লুকিয়ে থাকে। আর বই পড়লেই কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাই সেক্ষেত্রে এখানে প্রথম প্রশ্নটা কি দেখো, পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? বুঝতেই পারছো, সুতরাং আমাকে আর বলে দিতে হবে না, আমি জানি। হ্যাঁ, তোমরা পারবে, এটা খুবই সহজ। আর বইতেই সমস্ত উত্তর আছে। আর আমার এতক্ষণ যে আলোচনা করলাম পড়া, তার মধ্যেও কিন্তু এর উত্তর লুকিয়ে আছে।
2 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত? আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে কী রঙের দেখানো হয়? 3 নম্বর প্রশ্ন, আবার বলছি, পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে কী রঙের দেখানো হয়? 4 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। আবার বলছি, আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আবার বলছি, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা শূন্যস্থান। 2 নম্বর, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ শূন্যস্থান। 3 নম্বর, দক্ষিণ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব শূন্যস্থান। 4 নম্বর, আন্টার্কটিকাতে প্রায় শূন্যস্থান রকম প্রজাতির পেঙ্গুইন আছে। 5 নম্বর, আন্টার্কটিকাতে অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র শূন্যস্থান। শূন্যস্থানগুলো আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর, ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা শূন্যস্থান। 2 নম্বর, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ শূন্যস্থান। 3 নম্বর, দক্ষিণ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব শূন্যস্থান। 4 নম্বর, আন্টার্কটিকাতে প্রায় শূন্যস্থান রকম প্রজাতির পেঙ্গুইন আছে। 5 নম্বর, আন্টার্কটিকাতে অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র শূন্যস্থান। এবার আমি পুরোটা আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর, পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? 2 নম্বর, আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত? 3 নম্বর, পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে কী রঙের দেখানো হয়? 4 নম্বর, আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। 5 নম্বর, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা শূন্যস্থান। 2 নম্বর, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ শূন্যস্থান। 3 নম্বর, দক্ষিণ গঙ্গোত্রী থেকে মৈত্রীর দূরত্ব শূন্যস্থান। 4 নম্বর, আন্টার্কটিকাতে প্রায় শূন্যস্থান রকম প্রজাতির পেঙ্গুইন আছে। 5 নম্বর, আন্টার্কটিকাতে অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র শূন্যস্থান। এখানে যে প্রশ্নগুলো আছে
সেগুলো খুবই সহজ, তোমরা অবশ্যই করতে পারবে এই আশা রাখছি। আজ এই পর্যন্তই।